তৃষার ফ্রেন্ড ইশফাক হাজির। বেশ স্যুট পরে মালিক মালিক ভাব, বেশ স্ট্যান্ডার্ড, দেখেই বোঝা যাচ্ছে এটা কার বন্ধু। লোকটি এসেই বেলিকে বড় এক হাসি উপহার দিল। বেলি জোরপূর্বক হেসে সালাম জানাল। এর মধ্যে তৃষার সাথে তার বন্ধুর ব্রো হাগ, পিঠ থাপড়ানোর কার্যক্রম শেষ। এবার ইশফাক তৃষার দিক তাকিয়ে লুক দিল। ভাবিকে দেখে মনে হচ্ছে বাড়ি থেকে তুলে নিয়ে আসছিস, তুই শুধরাবি না? তৃষ্ণা তখনও বেলির লাল হয়ে থাকা গালের দিক কনসেন্ট্রেশন দিয়ে আছে। ইশফাক ছোট নিঃশ্বাস ছাড়ল। ভাবি, আপনি এর জ্বালা নিতে পারছেন তো? বেলির বলতে ইচ্ছে করল, আরোরে আমাকে কি এক্সট্রা সুযোগ দেয়া হয়েছে? আমি নিতে না পারলেও নিতে হবে, আমাকে নেওয়াবে। মুখে বেলি হালকা হাসল, আর আওর চোখে তৃষার দিক তাকাল। ইশফাক আবারও ক্যাজুয়ালি বলল, আই হোপ আই এম নট ডিস্টার্বিং ইউ গাইস। এবার তৃষ্ণা ইশফাকের দিক তাকাল, সোজা কণ্ঠে বলল, ইউ আর অলরেডি ডিস্টার্বিং ম্যান। সি ইজ গেটিং নার্ভাস। রাগলে সি উইল নট টক টু মি। গেট লস্ট। বেলির গাল দুটো আরও লাল হয়ে উঠছে। ইশফাক চোখ পিটপিট করল। ভাবি, আপনি নার্ভাস হচ্ছেন? বেলি অসহায়ভাবে হাসল। উহু, একদমই না, এটা না আমার ভাবি। ও আসলে দিনে বলে হাজার মিথ্যে। এই গুণফুন্ডা আপনি কিভাবে পছন্দ করলেন? তৃষ্ণা ভ্রু উঁচু করে ইশফাকের দিক তাকাল। আচ্ছা, মিথ্যে বলে তোর গার্লফ্রেন্ড পটাতে গিয়েছিলাম? তোর গার্লফ্রেন্ডকে তুলতে গিয়েছিলাম। ইশফাক দুষ্টু হাসল। সামনে ভাবি আছে ভেবে চিনতে কথা বলতে হবে। তৃষ্ণা দ্রুত বেলির দিক তাকাল। বেলি, আই ওয়াজ জাস্ট সেইং অ্যা ফ্যাক্ট। বেলি চুপচাপ অসহায় বাচ্চাদের মতো বসে। তারা মিলে তাকে নিয়ে মজা করছে। ইশফাক হাসতে হাসতে বলল, ওকে, আমি যাচ্ছি। এনজয়। ইশফাক যেতেই বেলির ধীর আওয়াজ, আমরা যাব না? অনেকক্ষণ হয়েছে তো। তৃষ্ণা বেলির হাত টেনে উঠাল। পরমুহূর্তেই সে তৃষার ইশারায় দুলছে। সফট টুনের আওয়াজ স্পষ্ট। বেলি অস্ফুট স্বরে বলল, আমি এগুলো পারি না। পারতে হবে না। বেলির নিচু হাইটের জন্য তাকে এক প্রকার তৃষ্ণা কোমর ধরে ব্যালেন্স করে রেখেছে। বলা যায় পুরো ভার তৃষার দিক। হঠাৎ হঠাৎ তৃষার বেখেয়ালি হাতের স্পর্শে বেলি মুচড়ে আছে। তৃষার তীক্ষ্ণ চাহনিতে সে আরও নেতিয়ে উঠছে। আপাতত চৌধুরী বাড়ির পরিবেশ রমরমা। ছোটাছুটি চলছে। সকলে মিলে নানান পরিবর্তন এনেছে তৃষার রুমের। অবশ্য তৃষার পারমিশন রয়েছে। অঞ্জলি সেদিন জিজ্ঞেস করেছিল কিছুটা এভাবে, বউ আসলে কিন্তু রুমের পরিবর্তন হয়ে যাবে, মনের মতো আর রাখতে পারবে না। তখন তৃষার জবাব ছিল, সেই পরিবর্তন আমি এখনই চাই। অঞ্জলি তো হাসতে হাসতে শেষ। সাধারণত তৃষার রুম খুব গোছালো থাকে, আর যেটা যেখানে ছিল সেখানেই থাকতে হবে। অদলবদল করলেই অঘটন। তাই তার পারমিশন ছাড়া কেউ তার রুমের অদলবদল করার কথা ভাবতেই পারে না। আজ সোলাইমান আর অফিস যাচ্ছে না। সাধারণত তার বাড়ি ফিরতে গভীর রাত হয়ে যায়। কিন্তু আজ স্পেশাল। এই স্পেশাল দিনে তার বাড়ি থাকা প্রয়োজন। সোফায় সকলের সাথে বসে গল্প করতে মন্দ লাগছে না। আমিদ এখনই ছেলেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, অঞ্জলির প্রতি দ্বিগুণ যত্নশীল হতে হবে তোমার। এখন কাজকর্ম বেশি করা যাবে না। অঞ্জলিকে সময় দিবে। বাড়ি দ্রুত ফিরবে। ওর কি লাগবে না লাগবে
সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। দেখা গেল সোলাইমান ভালো ছেলের মতো মাথা দুলাল এবং জবাবও দিল, জি বাবা। আবির চা খাচ্ছিল। সে হঠাৎ প্রশ্ন করল, তৃষ্ণাকে জানানো হয়েছে? সোলাইমান হালকা হাসল। হ্যাঁ, এক্সাইটেড আওয়াজে বলল, আসছে। যাক, সেই আনন্দে এটাকে দ্রুত পাওয়া যাবে। সোলাইমানকে বলা কথা মিথ্যে গেল না। প্রায় তখনই তৃষার গাড়ির আওয়াজ পাওয়া গেল। তৃষ্ণা প্রায় ঝড়ের গতিতে বাড়িতে ঢুকেছে। তার সাথে টেনে নিয়ে এসেছে বেলিকে। সদার মতো এবারও বেলি লজ্জায় আশেপাশে তাকাতে অক্ষম। ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে তৃষার হাত হতে নিজের হাত ছাড়ানোর। বেশি কষ্ট করতে হয়নি, তৃষ্ণা নিজেই ছেড়েছে। দ্রুত পায়ে গিয়ে আগে সোলাইমানকে জড়িয়ে ধরে। কত সময় নিয়েছে আমাদের রাজকুমারী আসতে? অবশ্য নিবেই, চাচার মতো হবে তাই। অপেক্ষা করাবে সবাইকে। সোলাইমান হাসতে লাগল। তৃষ্ণা চেঁচিয়ে অঞ্জলিকে এনে তাকেও এক প্রকার জড়িয়ে ধরে। আদুরে কণ্ঠে জানায়, আমাদের কি দিবে, রাজকুমারী না রাজকুমার? অঞ্জলি বেশ লজ্জা পায়। তাও ধীর কণ্ঠ বলে, তুই কি চাচ্ছিস? রাজকুমারী। তাহলে রাজকুমারী। বলো কি লাগবে তোমার? অঞ্জলি তৃষার নাক টেনে দেয়। কিছুই না। তুই একটু বুঝো, এখন বিয়ে হয়েছে, বউ এসেছে, গুন্ডাফুন্ডা চলাচল বন্ধ। তৃষ্ণা এবার হাসতে লাগল। তারপর সে ধরাম করে সোফায় বসল। অঞ্জলিকে বলল, ভাবি, একটা কফি। অঞ্জলি বেলিকে আয়েশার হাতে দিয়ে দিল। আচ্ছা, আনছি। সোলাইমান ভ্রু কুঁচকে ফেলল। আমার বেলা কি বললে হবে না, কাজ আছে পরে। আর এখন আমি স্পেশাল। ডার্লিং, যাও আমার জন্য কফি। তৃষার কথায় আবির সহ সকলে হাসছে। অঞ্জলি রান্নাঘরের দিক চলে যাচ্ছে। এদিকে তৃষা দৌড়ে এসেছে। সে বেলিকে টানতে লাগল। ভাবি, আসো, লেহেঙ্গা দেখবে। তোমার জন্য শাড়ি, লেহেঙ্গা সব আমি চুজ করেছি। নাকফুল, চুড়ি সব আমি পছন্দ করেছি। বেলি নাকের সাথে সাথে হাত দিল। সে কখনো নাকফুল পরেনি। প্রচণ্ড অদ্ভুত লাগে তার কাছে। কেমন বিবাহিত বিবাহিত লাগত। এখন তো সে বিবাহিত। নাকফুল থেকে আর বাঁচা যাবে না। বিমান এসেছে অভির সাথে। তার হাতে বড় এক ব্যাগ। হাওলাদার বাড়ি যেতেই তাকে খুশি বেলির পছন্দের সবরকমের জিনিস প্যাক করে দিয়েছে। বেলির পছন্দের কিছু ড্রেসও দিয়ে দিয়েছে। বিমান আসতেই বেলি কিছুটা রেহাই পেয়েছে। বেলির অসহায় চেহারা দেখে বিমান হাসছে। ভীতু হতে হবে না। মুখের দিক তাকানো যাচ্ছে না দেখছি। অঞ্জলি বেলির চুল আছড়ে দিচ্ছে। বুঝেছ বেলি, আমি যখন প্রথম আসি বউ হয়ে, তখন আমাকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না। ভয় লজ্জায় আমি প্রায় শেষ। কিন্তু তার পরপরই আসে তৃষ্ণা। আমাকে নিমিষেই হাসিয়ে ফেলল। ও যতক্ষণ ছিল আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমি নতুন এক বাড়ি এসেছি। প্রথম প্রথম একটু নার্ভাস লাগে, কিন্তু দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আর তুমি তো জামাই পেয়েছ লাখে এক। সে থাকতে তোমার সমস্যা হওয়ার কথাই না। বেলি বাচ্চাদের মতো মাথা দুলাচ্ছে। তার ভয় পরিবার নিয়ে না। সকলেই ভালো। সে মিশে যাবে। বড় ভয় তো তৃষ্ণা। এই সাংঘাতিক লোকের সাথে থাকতে হবে ভাবতেই বেলির মাথা ব্যথা করছে। বুক ধুকপুক করছে। অদ্ভুতভাবে শরীর ঝাঁকুনি দিচ্ছে। জয়া এসেছে অঞ্জলির রুমে।
বেলি তখন মাত্র গোসল করে বসেছে। তখন আবার বেলিকে নানান উপদেশ দিচ্ছিল আয়েশা, অঞ্জলি। জয়াকে দেখে সবাই চুপ। জয়া এসে বেলির পাশে বসে বেলির সাথে কথা বলতে বলতে সে বেলির দুহাতে চুড়ি পরিয়ে দেয়, গলায় চেইন এবং নাকে নাকফুলও। আজ থেকে ভেবে নিবে এটা তোমার বাড়ি, আমরা তোমার মা বাবা, সবাই তোমার আপনজন। কষ্ট দুঃখ আনন্দ সিক্রেট তুমি আমার সাথে বা অঞ্জলি আয়েশা সকলের সাথে শেয়ার করতে পারবে। যে কোনো সমস্যা হলে আমায় জানাবে, আমি থাকব পাশে। হু জি। জি কি? বেলি ধীরে বলল, জি মা। জয়া বেলিকে জড়িয়ে ধরল। এর মাঝে তৃষা দৌড়ে এসেছে। মা দেখো ভাইয়া পাঞ্জাবি পরে ছাদে আবিদ ভাইদের সাথে ড্রিঙ্ক করছে। জয়ার জবাব নেই। সে বেলিকে উপদেশ দিচ্ছে, তার উপদেশগুলো বেলি মন দিয়ে শুনল। সত্যি তার জীবনের পরিবর্তন ঘটছে, অদ্ভুত পরিবর্তন, যেই পরিবর্তন বেলিকে অনুভূতি দিচ্ছে। বেলিকে সম্পূর্ণ সাজানো হয়েছে। অঞ্জলি বেলিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মাশা আল্লাহ বলে উঠল। আজ বেলিকে সত্যি নতুন বউ দেখাচ্ছে। সব মিলিয়ে মাত্রাতিরিক্ত সুন্দর দেখাচ্ছে। বেলির সাথে সবাই সেজেছে, যেমন আয়েশা, অঞ্জলি, তৃষা আর বিমান সেজেগুজেই এসেছিল। আবার তৃষার মতো তার ভাইরাও পাঞ্জাবি পরেছে। আবিদ এসেছে ক্যামেরা নিয়ে। সে সুন্দর করে বেলির অনেকগুলো ছবি তুলেছে। তারপর সবাই মিলে গ্রুপ ছবি তুলেছে। তৃষা থেমে নেই, সে লাগাতার বেলির সাথে ছবি তুলছে। আর একটু পরপর বলছে, ভাবিকে কি সুন্দর লাগছে। লাউড মিউজিকের জন্য বেলি ভালোভাবে কিছুই শুনতে পারছে না। জয়া নিজে হাতে বেলিকে খাইয়ে দিয়ে গেল। তারপর বেলি আবারও বিছানার মধ্যে বসে তাকে দিয়ে আবিদ নানান পোষ দেওয়াচ্ছে। তৃষ্ণা আবিরের সাথে ছাদে ছিল। নামতেই দেখল বেলি সোফায় বসে তার ছবি তুলছে আবিদ। তৃষার পা সেখানেই থেমে। সে সেখানে দাঁড়িয়েই রইল। বেলি আওর চোখে তৃষ্ণাকে দেখে ফেলেছে। এবার বেলির লজ্জা মনে হচ্ছে আকাশ ছুঁয়েছে। এত লজ্জা সে জীবনে পেয়েছে নাকি সন্দেহ। আবিদ তৃষ্ণাকে টেনে বেলির পাশে বসাল। তৃষ্ণা এবার কাছ থেকে বেলির দিক তাকিয়ে সম্পূর্ণ বউরূপে বেলিকে তার কল্পনার থেকেও সুন্দর দেখাচ্ছে। দেখা গেল তাকে বলতে হয়নি পোষ দেওয়ার কথা। সে বেশ আরামসে বেলির কোমরে হাত দিয়ে বেলির দিক তাকিয়ে পোষ দিল। আবির সেইভাবে কিছু ছবি তুলেছে। তারপর সোফার চারপাশ ঘিরে গফ্যামিলি পিকচারও তোলা হয়েছে। বেলি সর্বক্ষণ শুধু নিচে তাকিয়েছিল। তাকে এত বলেও কেউ ক্যামেরার দিক তার চোখ নিতে পারেনি। শুধু তৃষ্ণা তার থুতনি ধরে নিজের দিক তাকাতে বাধ্য করেছে। ব্যাস, তখনই ক্লিক। এত নিয়ম মেনে বেলি ক্লান্ত। এতটুকুতেই ক্লান্ত। বেলি ভাবতে লাগল যদি কাল ঢোল বাজিয়ে তুলতে আসত তাহলে তাকে কত ক্লান্ত হতে হতো। তৃষার রুমে এসে বেলি প্রচণ্ড লজ্জা পেতে লাগল। হ্যাঁ, এর আগে এসেছিল একবার এই রুমে, কিন্তু আজকে অন্যরকম লাগছে। অন্য রুমের ক্ষেত্রে এই রুমটা বেশ বড়। অঞ্জলি তাকে বিছানায় বসিয়ে বলল, তৃষার আবার ফুলে অ্যালার্জি। এই আবার ফুলটুল দিয়ে সাজানো কিছু পছন্দ করে না, তাই সিম্পল রেখেছি। তুমি বললে সাজাতে দিবে। কি বলো? বেলি মাথা আরো নিচু করে ফেলল। তাকে নিয়ে মজা করা হচ্ছে। আয়েশা, অঞ্জলি আরও কিছু কথা বলল। এবার বেলির ইচ্ছে করছে আকাশে উড়ে চলে যেতে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে ভাইরা বাহিরে বার্গেটিং করছে। আবিদ বলছে, পুরো একদিনের জন্য তোমার কার্ড দিবে, না হলে ভাবির কাছে যাওয়া যাবে না। বেলি মনেমনে বলল,
হ্যাঁ, আপনাদের সাথে রেখে দিন। আসতে দিবেন না প্লিজ। পারফিউম হাতে বেলি দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে। তার সরলতম চোখজোড়া বারংবার দরজার দিক যাচ্ছে। তৃষ্ণা যে কোনো সময় চলে আসতে পারে। তৃষ্ণা আসবে ভাবতেও বেলির হৃদয় ভূমিকম্পের মতো কেঁপে উঠছে। হঠাৎ ধুমধাম শব্দে খুব সাবলীল ভঙ্গিতে তৃষ্ণা রুমে ঢুকেই দরজা লক করে দিয়েছে। ওপাশ থেকে আবিদের কণ্ঠ শোনা যাচ্ছে, এই ভাই, এটা মোটেও ঠিক না। আয়ুষ রাগী কণ্ঠে দরজায় আঘাত করে চলেছে। কি প্রমিজ করেছিলে? কার্ড না দিলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি ভাই। তৃষার শান্ত কণ্ঠ, তোদের আমার হাড়ে হাড়ে চেনা আছে। কার্ড নিয়েও আমাকে ডিস্টার্ব করবি, কাল পেয়ে যাবি কার্ড, বিরক্ত না করলে। ভাই। এদিকে শক্ত এবং নিথর দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা বেলি ওর চোখে হাতের পারফিউমের দিক তাকাল। এটা হঠাৎ পড়ে গিয়েছিল ড্রেসিং টেবিল থেকে। খানিকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে পারফিউমের বোতলখানা। তৃষ্ণা আসছে না দেখে সে ভাবল দ্রুত উঠিয়ে রেখে আবার দ্রুত নিজ জায়গায় চলে আসবে। তাতে তৃষার সামনে পড়তে হবে না, কিন্তু কে জানত যে সে পারফিউম তুলতে গেলেই তৃষ্ণা চলে আসবে। এসেছে সাথে নিয়ে এসেছে একদল বিড়াল। এদের মিউমিউ তো থামবে বলে মনে হয় না, কি লজ্জাজনক। তৃষ্ণা বেলির দিক তখন ডানভ্রু উঁচু করে তাকিয়ে। বেলি তৎক্ষণাৎ আরও শক্ত হয়ে গেল যেমন। তৃষ্ণা কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলল, গরম লাগছে না প্রচণ্ড? বলতে বলতে সে পাঞ্জাবি খুলে ফেলল, যেমন পৃথিবীর সব গরম তার একার। তারপর পারফিউমটা বেলির হাত থেকে নিয়ে বেলির সামনে ধপ মেরে সিঙ্গেল সোফায় বসে পড়ল। তারপর তার সকল ধ্যান বেলির দিক, এমন তীক্ষ্ণ দৃষ্টিতে বেলি নেতিয়ে ভয়ঙ্করভাবে তার হাঁটু কাঁপুনি দিচ্ছে। হৃদয় তীব্রতায় ধুকপুক করছে। এই অনুভূতি এতটাই গভীর যে সে কি করবে বুঝে উঠতে পারছে না। ওর চোখে তাকানোর সাহসও অবশিষ্ট নেই। অনুভব করতে পারছে তৃষ্ণা তার বরাবর আসছে। তাড়াহুড়োয় নয়, বরং খুব ধীরে, যেমন ইচ্ছেকৃতভাবে বেলিকে দেখিয়ে আসছে। বেলি অজান্তেই কিছুটা পেছাল। তার পাজোড়া আজ নিজ গতি অবলম্বন করছে। হঠাৎ থুতনিতে স্পর্শ পেয়ে চোখজোড়া শক্ত করে বুঝে ফেলল। অনুভব করতে পারছে তৃষার ক্রমাগত গরম নিঃশ্বাস। পরপরই তৃষার ঠোঁটের ছোঁয়া পেল তার নাকের বাম পাশে, নাকফুলের উপর। চোখ জোড়া বর্ষর করে খুলল বেলি। মুহূর্তেই তার চোখ তৃষার চোখে আটকে গেল। তৃষার ঠোঁট জোড়া তখনও বেলির নাকফুল ছুঁয়ে। এদিকে বেলি না পারছে চোখ ফেরাতে, না পারছে বন্ধ করতে, আর না পারছে শ্বাস নিতে। তৃষার আঙুল বেলির গালে। খুব ধীরে সে বলল, অপূর্ণ সবকিছুর পূর্ণতা হয়ে গেল, আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল বেলি। তৃষার ঠোঁট জোড়া বেলির সর্বমুখে বিচরণ করছে দ্রুত ভঙ্গিতে। বেলি মুখ ঘোরাতে চাইলে তৃষ্ণা তার আঙুলের সাহায্যে বেলির দুগাল আলতো চেপে নিজের দিক করে রাখে। তার ঠোঁট জোড়া বেলির ঠোঁট বরাবর এসে থেমে যায়। নাকফুল পরলে তোকে এতটা আমার লাগবে জানলে বছর আগে পরিয়ে দিতাম। বউ রূপে এত সুন্দর লাগবে জানলে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার বউ বানিয়ে ফেলতাম। এত কিছু বলে সে কি প্রমাণ করতে চাচ্ছে? বেলির যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে তার খবর কি রাখছে লোকটা? আর যেভাবে চেপে আছে বেলি তো যেকোনো সময় হার্ট অ্যাটাক করবে। নিজের সাথে হাজার লড়াই করে বেলি চোখ জোড়া পুনরায় খুলল। তার চাহনি তৃষার সাথে মিশতেই তৃষার ঠোঁট জোড়া খুব দ্রুত ভঙ্গিতে আঁকড়ে ধরে বেলির ঠোঁট। বেলির মাত্র সাহস করে খোলা চোখ জোড়া পুনরায় শক্ত হয়ে বন্ধ যায়। অনুভব করতে পারে তৃষার ঘনিষ্ঠ স্পর্শ, তার দ্রুততম শ্বাসপ্রশ্বাস এবং অস্থির আচরণ। বেলির ঠোঁট থেকে তৃষার ঠোঁট সরতেই বেলি দ্রুত কিছুটা পেছনে চেপে দাঁড়ায়।
ক্রমাগত শ্বাস নিতে গিয়ে সে অনুভব করে তার শরীর কাঁপছে, অথচ তৃষ্ণা তাকে সময় দিতে নারাজ, যেমন হঠাৎ করেই পাজাকোলে তুলে ফেলে। বেলি অস্পষ্ট শব্দে চেঁচাল, কিন্তু তৃষার জবাব নেই। বিছানায় নিজেকে আবিষ্কার করতেই বেলির শ্বাস গলায় আটকে, মাথার ওড়নায় তৃষার হাত পড়তেই বেলি অস্পষ্ট স্বরে বলে উঠে, আপনি মানে আমাকে? দেখা গেল তৃষ্ণা বেলির না বলা কথাগুলো বুঝে ফেলেছে। বুঝলেই কি, আজ আর কোনো বাধা সে মানবেই না। আজ আমার বিপক্ষে কিছু বললেই চড় খাবি। বেলি চুপসে গেল, লজ্জায় সে আর কিছুই বলতে পারল না। সাহস সঞ্চয় করে তৃষার লালচে চোখ জোড়ায় নজর রাখল। এমন অস্থির তৃষ্ণাকে সে আগে কখনো দেখেনি, কখনো না। তার সামনে আজ এক অন্য তৃষ্ণা, ভিন্ন তৃষ্ণা। তৃষার উদাসীন ঠোঁট জোড়া বেলির গলায় চুমুর ঝড় বইয়ে দিচ্ছে। তার গভীর কণ্ঠ, বেলি, খুব সুন্দর তুই, খুব। তীব্র অনুভূতির এই সাগরে বেলি কিনারা খুঁজে পাচ্ছে না। দিশাহারা তার শ্বাসপ্রশ্বাস হয়ে আসছে অস্বাভাবিক দ্রুত। বারান্দার পর্দাগুলো সরিয়ে দেওয়ার ফলে ভোরের আলো ঘরে প্রবেশ করছে। উপুর হয়ে ঘুমিয়ে আছে তৃষ্ণা। তার উদম শরীর দৃশ্যমান, অগোছালো চুলগুলো দিয়ে কপাল ঢেকে। বেলি বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম হতে বেরোল। খুবই কষ্টে ভিন্ন একটি শাড়ি পরেছে সে। এভাবেই সারারাত ঘুমাতে পারেনি। চোখজোড়া সাংঘাতিক জ্বলছে। চুল মুছতে নিয়ে সে ড্রেসিং সামনে এসে দাঁড়াল। আয়নায় নিজেকে দেখতেও লজ্জা লাগছে। চুল মুছে তাওয়াল বারান্দায় মেলে দিল। তারপর তৃষার মাথার সাইডে এসে বসল। খুবই ক্লান্ত লাগছে তার, মাথাটাও ভার হয়ে আসছে। কিন্তু ঘুম আসছে না। ভাবনায় ছেদ পড়ে তৃষার স্পর্শে ঘুমন্ত সে হঠাৎ করেই বেলিকে টেনে নিজের সাথে শুয়ে দেয়। শক্ত হাতে কোমর জড়িয়ে ধরে বলে, খিদে পেয়েছে? বেলি অস্পষ্ট স্বরে জানাল, না। খিদে পায়নি কেন? খিদে পায়নি কেন মানে? এখন কি বেলি সাহেবের জন্য একটা লিস্ট বানাবে কেন খিদে পায়নি তার? তৃষ্ণা নিভু নিভু চোখে তাকালো বেলির দিক। ঘুমা। বলতে বলতে সে বেলিকে আদুরে ভাবে নিজের বুকে টেনে নিল। খুব ধীরে বেলির মাথায় হাত বোলাতে লাগল। আশ্চর্যভাবে এবার সত্যিই বেলির ঘুম আসছে। তৃষার বুকে জাদু নাকি হাতে? অঞ্জলির কণ্ঠে বেলি লাফ মেরে উঠে দাঁড়াল। তৃষ্ণা তখনও ঘুমে। এদিকে দরজা খুলতে বেলির লজ্জা লাগছে। লজ্জায় দরজা খুলতে যেতে পারছে না। আবারও অঞ্জলির আওয়াজ শোনা যাচ্ছে, বেলি, উঠেছ? নিজেকে পরিপাটি করে বেলি দরজা খুলল দ্রুত। অঞ্জলি দাঁড়িয়ে, তার হাতে নতুন একটি শাড়ি। শাড়িটি বেলির হাতে দিয়ে বেলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, খারাপ লাগছে না তো? লজ্জিত বেলি কোনোরকমে মাথা নাড়াল। অঞ্জলি হাসছে, ওই বেয়াদব ঘুমাচ্ছে যে। জি। ও উঠতে উঠতে দুপুর বুঝলে? এখন তো মাত্র 8টা। বাই দা ওয়ে, খুব সুন্দর করে শাড়ি পরেছ দেখছি। মাশাআল্লাহ, তাহলে এই শাড়িটা রেখে দাও, দুপুরে পরিও। আমার রুমে চলো, তোমার মাথা মালিশ করে দিব, দেখবে অনেকটা ভালো লাগবে। আর তোমার ভাইয়া নেই? সে আব্বুর সাথে বাজারে গিয়েছে। আজকে মেহমান আসবে বাড়িতে অনেক। অঞ্জলির সাথে যেতে গিয়ে বেলি ভাবল তার সামনে যেন আজ আবিদরা না আসে, আসলে তাকে লজ্জায় মেরাই ফেলবে। সাধারণত চৌধুরী বাড়ির বড় নেতা হচ্ছেন আমিদের মা আনোয়ারা। এই মহিলাকে তার মৃত স্বামীও ভয় পেতেন। আনোয়ারা থেকে পরামর্শ নিয়ে তিনি সকল কাজ করে থাকতেন। তেমনি আনোয়ারার ছেলেরাও তাকে সম্মান এবং ভয় দুটোই করেন। কিন্তু তার বড় ছেলে ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে সে আনোয়ারাকে তেমন ভয় পান না, কিন্তু সম্মান করেন।
মুখের উপর কথা খুব কম বলেন। তো আজ আনোয়ারা এসেছেন নাতবউ দেখতে। তার কঠিন চাহনি আপাতত বেলির উপর, যে তার সামনে মাথা নিচু করে বসে। এই মেয়ের জন্য তার নাতি পাগল, তা শুনে আসছেন বহু বছর আগে থেকে, যখন সে তৃষার জন্য নিজের সখীর মেয়েকে পছন্দ করেছিলেন। তার ঘাটতারা নাতি নিজে এসে বলে গেছেন, বয়স অনুযায়ী এক নাবালিকা মেয়েকে পছন্দ করি। সে বড় হতে বহু বছর। আমি অপেক্ষা করব। আনোয়ারাকে বাড়তি কথা বলার সুযোগই দেননি। ব্যাস, তারপর সে লোক লাগালেন এই মেয়ের ব্যাপারে। ব্যাকগ্রাউন্ড ভালো, মাস্টারের মেয়ে, এভাবে অর্থনৈতিক দিক দিয়ে দমে গেল। ব্যাস, আনোয়ারার আর পছন্দ হল না। তার মতে বিয়ে দুই পরিবারের স্ট্যাটাস দেখে হওয়া প্রয়োজন। স্ট্যাটাস উঁচু নিচু পরিবারের মধ্যে সম্পর্ক না হওয়াই উত্তম। এভাবে তৃষ্ণা তারা হলেও তার প্রিয় নাতি। তার নাতি তার চেহারা দেখেই বুঝে ফেলেন হয়েছে কি, এবং তার বেশিরভাগ সমস্যা তার এই নাতিই দেখে শুনে দেন। তো তিনি তার এই প্রিয় নাতির জন্য নিচু পরিবারের মেয়ের প্রত্যাশা একদমই রাখেন না। কিন্তু সে কিছু করতেও পারবে না এখন আর। তার নাতি যে কি পাগল এই মেয়ের জন্য, তা সে হাড়ে হাড়ে জানে। সে একা না, তার মনে হচ্ছে পুরো গ্রাম জানে এই ছেলের পাগলামির কথা। বরং সে এই মেয়েকে একটু টাইট দেওয়ার প্রত্যাশা মনে গুজলেন, এবং কঠিন স্বরে বেলিকে অস্বাভাবিক প্রশ্ন করতে লাগলেন। ড্রয়িং রুমের পরিবেশ বেশ রমরমা। উপস্থিত সবাই প্লেইন ফেস নিয়ে দাঁড়িয়ে। এইদিকে বেলির ভীতু চেহারা দেখে সকলেরই মায়া হচ্ছে। এই সিন যদি তৃষার সামনে পড়ত, তাহলে মনে হচ্ছে এই বাড়ি আর অবশিষ্ট থাকত না। ভীতু বেলি রীতিমতো কাঁপছে। আনোয়ারার কঠিন কণ্ঠ তাকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। এবার আমিদ কথা বলেই ফেলল, মা, আপনার কঠিন কণ্ঠ শোনার মনমানসিকতা ওর নেই। আর এভাবেও তৃষ্ণা বাড়িতে। আনোয়ারা চোখ গরম করে তাকালেন। তোর ছেলের ভয় দেখাচ্ছিস? আর মনমানসিকতা নেই মানে? এখন ও এই বাড়ির বউ, অবশ্যই মনমানসিকতা তৈরি করতে হবে। দেখা গেল তার মাকে আমিদ থামাতে অক্ষম। তার মা আবারও বেলিকে অস্বাভাবিক প্রশ্নের সামনে দাঁড়া করালেন। বেলির মুখে স্পষ্ট ফুটে সে কেঁদে ফেললেও ফেলতে পারে। একদম নীরব এই ড্রয়িং রুমে শুধু আনোয়ারার অনুভূতিহীন কণ্ঠ শোনা যাচ্ছে। বাড়ির সকলে শুধু মূর্তির মতো দাঁড়িয়ে দেখে যাচ্ছে। বিমান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে। তাকে তো এভাবে হেনস্থা করেনি, শুধু এসে দেখে চলে গিয়েছিলেন, অথচ বেলির বেলা পুরো উল্টো। এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে অঞ্জলি তৃষাকে পাঠিয়ে দিল তৃষ্ণাকে ডাকতে। এই একজন পারবে এই মহিলার মুখ বন্ধ করতে। সাধারণত তৃষার উপস্থিতি এই মহিলার মুখ বন্ধ করতে সক্ষম হলেও সেটা তৃষা যাওয়ার কিছু সময়ের মাঝে তৃষ্ণা উপস্থিত। তার ছায়া ড্রয়িং রুমে পড়তেই আনোয়ারার ভাষণ বন্ধ হয়েছে। সে এবার পুরো চুপ মেরে গেল। তৃষ্ণা হাজির হয়েছে স্পোর্টস প্যান্ট আর টি শার্ট পরে। সে আসতেই ড্রয়িং রুমের দমে থাকা পরিবেশ রমরমা হয়ে উঠল। আমিদের হাসিটা একদম আনভিজিবল রয়েছে। আনোয়ারা বাদে বাকি সবাই নীরবে হাসছে। আসলে বাড়িতে এই একজন যে কাউকে ভয় পায় না, বরং তাকে অনেকে ভয় পায়। তৃষ্ণা এসে তার দাদির পাশে বসলেন এবং বেলির ভীতু চেহারা লক্ষ্য করল। তারপর ঘুম ঘুম চোখ নিয়ে এসে আমিদের দিক তাকিয়ে বলল, আমার পেছনে আমার বউকে বুল্লি করা হচ্ছে নাকি? আমিদের হেসে জবাব, কার সাহস? আবির ও ফুর্তিবাজ আওয়াজে তাল মিলাল, একদম। কার সাহস হবে? তৃষ্ণা কিছুক্ষণ বেলিকে পর্যবেক্ষণ করে বলল, যা, একটা কফি করে নিয়ে আয়।
বেলি আওর চোখে আনোয়ারার দিক তাকাল। তৃষ্ণা আবারও বলল, যা। বেলি দ্রুত মাথা নাড়িয়ে উঠল। অঞ্জলি এগিয়ে এসে বেলিকে ধরল। আনোয়ারার কণ্ঠ শোনা গেল, কথা বলছিলাম। তৃষার জবাব, আমি শুনছি, বলো কি বলবে। দেখা গেল আনোয়ারা আর কথা বাড়াল না, বরং সে চলে যাচ্ছে। আমিদ আর আবিরের চোখাচোখি হতেই দুজনে হালকা হাসল। তৃষ্ণা অভির দিক চোখ ইশারা করতেই অভি তার দাদির পিছু ছুটল। জয়া এগিয়ে আসলো তৃষার দিক। আব্বা, হাত মুখ ধুইছস? একসাথে ব্রেকফাস্ট করবি? কফি পরে খা। উহু, কফি লাগবে। এর মাঝে কলিং বেল বাজছে। আবিদ খুলে দিতেই আশেপাশের মহিলারা হাজির। তারা বলতে বলতে ঢুকছে, কি গো ভাবি, তৃষার বউ উঠাইছ আর আমাদের তো জানাইলাও না। জয়া হাসিমুখে তাদের ভেতরে বসাল। আসলে সময় পাইনি। মহিলাগুলো এসেই যথাভাবে তৃষ্ণাকে নিয়ে হাসিঠাট্টা করতে লাগল। তৃষ্ণাও বেশ উত্তর দিচ্ছে। আয়েশা নাস্তা নিয়ে এসেছে। পেছনে বেলি ট্রে নিয়ে সাথে কফি। কফি তৃষ্ণাকে দিতেই মহিলাগুলো বেলিকে পাশে বসালেন। মাইয়া দেহি পরীর লাহান, বাজানের পছন্দ আছে দেহি। তৃষ্ণা তখনও কফি হাতে বেলির দিক তাকিয়ে। কয়েকজন ছেলে পেলে এসেছে। আমিদ নিজেই হ্যান্ডেল করবে ভেবেছিলেন, কিন্তু আওয়াজ পেয়ে তৃষ্ণা দরজার দিক চলে আসে। কি হয়েছে ভাই? ওই শালারা আবারও গ্যাঞ্জাম করতেছে। শফিক, অরিক ওদের গায়ে হাতও তুলছে। আমিদ বলল, দাঁড়া, আমি আবিদ আয়ুষকে পাঠাই। তৃষার জবাব এলো, আমি যাচ্ছি। আমিদে আটকানোর চেষ্টা করল, আজ বেরোনোর প্রয়োজন নেই। তৃষ্ণা ছেলেপেলের দিক তাকিয়ে বলল, চেঞ্জ করে আসছি। রুমে যাবার পথে তৃষ্ণা বেলিকে রুমে আসতে বলল। বেলি তাও রান্নাঘরে দাঁড়িয়ে। ড্রয়িং রুম থেকে জয়া চেঁচাল, বেলি, তৃষ ডাকছে। অজ্ঞত বেলি ধীরে ধীরে পৌঁছাল। তৃষ্ণা তখন মাত্র প্যান্ট পরেছে আর উপরের টি শার্ট খুলেছে। বেলি স্পষ্ট তৃষার শরীরে নেইলসের দাগ দেখতে পেল, স্পষ্ট তার ফর্সা শরীরে ভিজিবল। বেলির মুখ আবারও লালচে হতে লাগল। তৃষ্ণা এসে বেলির গালে চুমু খেল। তারপর সে আদুরে ভাবে বেলির মুখ দুহাতে আলতো করে নিজ বরাবর তুলে ধরল। মুখের সামনের চুল সরাতে সরাতে জিজ্ঞেস করল, সমস্যা হচ্ছে কোনো? ব্যথা বা আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে? বেলি ধীরে মাথা দুলাল। তৃষ্ণা বেলির কপালে চুমু খেল। কোনো সমস্যা হলে আমায় বলবি। হু হু, আমি যাচ্ছি, দ্রুত চলে আসব। কিছু প্রয়োজন হলে কল দিস। বেলি আবারও মাথা দুলাল। তৃষ্ণা লম্বা করে বেলির গাল টেনে চলে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে বেলি দেখতে পেল তৃষার সাথে আবিদ, আয়ুষও যাচ্ছে। লাঞ্চের সময় হয়েছে। জয়া কল দিয়েছিলেন, কিন্তু আবিদ জানালো আসতে বিকেল হবে। তারা গ্রাম ছেড়ে বেরিয়েছে একটু। বেলি জানতে পেরে সে তৃষ্ণা এলে খাবে। আর আপাতত তার খিদেও নেই। সকলে যখন টেবিলে খেতে বসেছে, তখন বেলিকেও খেতে হয়েছে। জয়া, অঞ্জলি, আয়েশা তাকে এক প্রকার খেতে বাধ্য করেছে। এভাবে আমিদ বেশ তার বউদের সাথে খেতে খেতে গল্প করছে। অঞ্জলিও জবাব দিচ্ছে, আব্বু চলো এবার ট্যুরে যাই, সকলে মিলে যাব। আমিদ বলল, যাওয়া যায়। আমি যেতে পারছি না মা। তোরা যাবি? অঞ্জলি ফুস করে উঠল, উহু, সবাই মিলে।
না, চলবে না। বেলি মুগ্ধ হয়ে দেখতে লাগল। কে বলবে এটা শ্বশুর এবং তার ছেলের বউয়ের কথোপকথন ছিল? মনে হচ্ছিল নিজের বাবা আর তার মেয়ের কথোপকথন। বেলির মনটা নিমিষেই ভালো হতে লাগল। তেমনি তার পরিবারের কথা মনে পড়ে যাচ্ছে। জয়া বেলির দিক তরকারি এগিয়ে দিচ্ছে, অথচ বেলি লজ্জা খেতে পারছে না। তাকে এক প্রকার সবাই মিলে খাইয়েছে। পুরো দুপুর মেয়েরা বেলিদের রুমে আড্ডা দিল। পরপর জয়া চেঁচাল, অঞ্জলি। জি মা। রুমে সারাদিন বসে আছিস যে? বেলিকে নিয়ে ছাদে যা, ভালো লাগবে। আইডিয়া মন্দ না। অঞ্জলি সবাইকে নিয়ে ছাদে রওনা হল। সোনালি পরন্ত বিকেলে ছাদ দেখতে অপরিসীম সুন্দর। গ্রামের আভাসটা কিছুটা ফুটে আছে। ছাদ থেকে বড় বড় গাছগুলো উঁচু হয়ে আছে। ছাদের আশপাশে নানান ফুলের তোড়া, বেশ শৌখিনভাবে সাজানো। তৃষা বেলিকে নিয়ে দোলনায় চড়ল। কি সুন্দর দুলছে! বেলি খিলখিলিয়ে হেসে ফেলল। এর পরপর অঞ্জলিও বসল। তখন বেলি আর তৃষা ধাক্কাতে লাগল, এবং সেগুলো ভিডিও করছে আয়েশা। তৃষার সাথে বেলি ছাদের বাউন্ডারি ঘেঁষে দাঁড়াল এবং নিচে চোখ বুলাল। বাড়ির পেছনের দিক বেশ কিছু টং উপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর হঠাৎ তৃষা চেঁচাল, উইয়ে ভাইয়া দাঁড়িয়ে। অঞ্জলি আয়েশা কই কই বলতে এগিয়ে আসল। ঠিকই তৃষ্ণা, আবিদ, আয়ুষ, আমিদ, আবির, অভি সকলেই দাঁড়িয়ে আরও কিছু লোকদের সাথে কথা বলছে। তৃষার হাতে সিগারেট। সে খাচ্ছে আর কথা বলছে। বেলি এক নজরে দেখতে লাগল। কি সুন্দর দেখাচ্ছে! হঠাৎ তৃষা চেঁচাল, আব্বু, ভাইয়া। বেলি দ্রুত সরতে নিলে তৃষা ধরে রাখল। তৃষ্ণা, আমিদ, বাকিরা সবাই তাকিয়েছে। বেলি আওর চোখে তাকালো। তৃষ্ণা তার দিক তাকিয়ে পর্যবেক্ষণ করছে যেমন। তৃষা পিচ্ছি চিল্লাচ্ছে আবারও, ভাইয়া, ভাবিরা, মামি বলছে ফুচকা খাবে। অঞ্জলি কিছু বলার আগেই তৃষ্ণা দূরবর্তী স্থানে দাঁড়িয়ে থাকা ফুচকার ভ্যানগাড়িকে ইশারা করল। অমনি গাড়ি হাজির। আবিদ দৌড়ে যাচ্ছে ফুচকা ডেলিভার করতে। সকলে চলে যাচ্ছে। বেলিও যেতে নিচ্ছিল, কিন্তু তৃষার আওয়াজ, তুই থাক। বেলি অসহায় চোখে দেখল সবাই হাসাহাসি করে চলে যাচ্ছে। বেলি ফিসফিসিয়ে বলল, প্লিজ। তৃষ্ণা যেমন শুনেও শুনল না। সে বেশ আরামসে বেলিকে ঝাপটে ধরল। রাতের উষ্ণতা তাদের ঘিরে। আকাশের চাঁদ যেমন তাদের দিক তাকিয়ে। গুড়ি গুড়ি তারাগুলো আকাশ ভরে। দূরদূরান্তে অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে। বেলি আবারও ছোটার চেষ্টা করল। ছাড়ুন, মা ডেকেছিল। ডাকেনি। আমি শুনেছি। আমি শুনিনি। বেলি ছোট শ্বাস ফেলল। এই লোক তাকে ছাড়বে না। সবাই ড্রয়িং রুমে আর তাকে ছাদে আটকে রাখা হয়েছে। মানে, বেলিকে লজ্জায় না ফেললে এই লোকের দিন চলে না। অজ্ঞত তৃষার শীতল হাতের অনুভব আর বাহারি আবহাওয়ায় বেলির চোখ বুঝে আসছে। জীবনটা কেমন অতি সুন্দর মনে হচ্ছে। ভালো লাগা শরীর ছুঁয়ে দিচ্ছে। প্রশান্তিতে বুক ভরে আসছে। বেলির ইচ্ছে করল ঘুরে তৃষ্ণাকে শক্ত করে জড়িয়ে ধরতে। অথচ লজ্জায় সে পারছে না। এই লোককে বেলি কতটা ভালোবাসে এই জীবনে তার আর বলা হবে না। কারণ সে ভালোবাসি কথাটা ঠোঁটে উচ্চারণ করতে পারে না। অথচ লজ্জায় লালনীল হয়ে মনেমনে হাজার বার বলে ফেলে। তৃষ্ণা নিজেই বেলিকে সামনে ঘুরিয়ে জড়িয়ে ধরল। বেলির চুলে হাত বোলাতে বোলাতে বলল, ছোট বয়সের তোকে বিয়ে করে ফেললাম।
বড় হয়ে আবার আমাকে পছন্দ করা বন্ধ করে দিবি না তো? দেখা যাবে বলবি আপনি আমার টাইপ না, বা বলবি আপনার আর আমার বয়সে যাচ্ছে না। আবেগী বেলির চোখ পানিতে ভিজে আসল। তৃষ্ণা সত্যি এমন ভাবে? সে কি জানে তার মতো বেলি এই জীবনে আর কাউকে পাবে না? সে কি জানে তার মতো আর কেউ হতে পারবে না? সে যে ভিন্ন, অতি ভিন্ন। বেলি তো অসাধারণ ভাগ্য নিয়ে এসেছে বিদায় তৃষ্ণাকে পাওয়া। তৃষ্ণা বেলির পিঠে আদুরে ভাবে থাপড়ে বলল, মজা করছি আমি। বেলি গভীরভাবে তৃষার বুকে মুখ গুজে দিল। মিনমিনে বলল, আপনার মতো কেউ নেই। তৃষ্ণা শুনেও না শোনার ভান করল। কি বললি? বেলি চুপ মেরে গেল। তৃষ্ণা শব্দ করে হেসে ফেলল। দিনগুলো নদীর স্রোতের মতো চলে যেতে লাগল। পরিবর্তনশীলতায় সব ছুঁয়ে দিতে লাগল। চেনা জানা মানুষজন পরিবর্তনের খাতায় নাম উঠাতে ব্যস্ত। ভালোবাসাগুলো কেমন ব্যস্ততায় ডুবে যেতে লাগল। আর বেলি অদ্ভুতভাবে অনুভূতির খেলায় বড় হতে লাগল। বছরের পর বছর ধবধবে সাদা পর্দা ভেদ করে আসছে সূর্যের কিরণ। মুহূর্তেই অন্ধকার রুম আলোতে ঝলমলে। বেলি চোখ পিটপিট করল। স্বভাব বসে সে প্রতিদিনের মতো বিছানায় হাত বোলাল। কারো উপস্থিতি না পেয়ে চোখ খুলে ফেলল। তার মনে পড়ল তৃষ্ণা নেই। সে 3 দিন যাবৎ ঢাকা। সে খুবই ব্যস্ত, নিজের বউ থেকেও কাজপ্রিয়। অজ্ঞত বেলি ফোন খুঁজে কল লাগাল। 2-3 বার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হল। বেলি ভারী কণ্ঠে প্রশ্ন করল, শয়তান, আমার জামাইয়ের ফোন কেন ধরছোয়া? আবিদ দুষ্টু স্বরে বলল, আহ বেবি, এই না কানেকশন। শ্বাস শুনেই আমায় চিনে ফেললে। তাই আমি বলি, ভাইকে ছেড়ে আমায় ধর। বেলি কানে ফোন গুজে ওয়াশরুম ঢুকল। ব্রাশে টুথপেস্ট নিতে নিতে বলল, সে কই? ভাই আকবরের সাথে কথা বলছে। ফিরছেন কবে আপনারা জনাব? আজ ফিরতে পারি। শিওর? 99%। বেলি তৎক্ষণাৎ খুশিতে গদগদ। সে কল কেটে দ্রুত রেডি হয়ে ড্রয়িং রুম পৌঁছাল। জয়া প্রশ্ন করছে, বেলি, তৃষের সাথে কথা হয়েছে? না মা, আবিদ ভাইয়ের সাথে হয়েছে। সে বলল আজ ফিরবে। আলহামদুলিল্লাহ। আজ ভার্সিটি যাবি না? বেলি জয়ার জন্য 1 গ্লাস পানি এগিয়ে দিল। হ্যাঁ, এই তো যাচ্ছি। তৃষা উঠেছে? অঞ্জলি রান্নাঘর থেকে জবাব দিচ্ছে। উঠছে না। কতবার ডাকলাম। বলছে আজ ভাইরা আসবে, স্কুল যাব না। লিমন উঠেছে? না, তার বাবার সাথে ঘুমুচ্ছে। ও উঠলে আমি কি আর রান্নাঘরে থাকতে পারতাম? সারারাত ঘুমোতে দেয়নি এভাবেই। বারবার প্রশ্ন করছে, তৃষ বাবা কোথায়, তৃষ বাবা কোথায়? ওর আব্বু তৃষের সাথে কথা বলিয়েছে, তারপর সে ঘুমিয়েছে। তার আগ পর্যন্ত তো জ্বালাতন আছেই। বেলি সাইডব্যাগ নিয়ে বেরোতে বেরোতে বলল, আমি যাচ্ছি। তৃষাকে উঠিয়ে দিও ভাবি। ভার্সিটির সামনে পৌঁছাতেই বেলি স্পষ্ট শিলাকে দেখতে পাচ্ছে। সে তার বয়ফ্রেন্ড অনিমের সাথে দাঁড়িয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শিলার এটা নতুন বয়ফ্রেন্ড। এই তো 7 মাস চলছে রিলেশনের। এক্সের সাথে এক বড় ব্রেকআপের পর এটা তার দ্বিতীয় রিলেশন। বেলি টমটমের ভাড়া মিটিয়ে তাদের দিক এগোল। প্রতিদিনের মতো এবারও অনিম বলছে, বড়লোকের বউ আজও টমটমে। বেলি চোখ পিটপিট করল। প্রথম তো তাকে গাড়ি করে আসতে হতো। তৃষার কথা ছিল এমন, ড্রাইভার দিয়ে আসবে, আবার নিয়ে আসবে।
কোথাও যাওয়া চলবে না। অথচ বেলির লজ্জা করত। সকলেই ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকত। তাই সে অতি বিনিময় করে তৃষ্ণাকে রাজি করিয়েছে। কিন্তু একা আসতে আবার তার ভয় হয়, কে নাকে কখন পিছু নিয়ে ফেলে আল্লাহ মালুম। এভাবেও এই নিয়ে দুই ছেলেকে মারাত্মক পিটিয়েছে তৃষ্ণা। কারণ একটাই, তারা বেলিকে প্রপোজ করেছে। শুধু প্রপোজে থামে না, পিছু ঘুরঘুর করে, মানে সব দিক দিয়ে বেলির জ্বালা। এই এখন ভার্সিটির কিছুটা দূরে দলবল নিয়ে দাঁড়িয়ে মাতবরের নাতি। এটাকে বেলি সরাসরি বলেছে সে বিবাহিত, অথচ এর কানে বাতাস যাচ্ছেই না। এটা একদম মানতে নারাজ। এটাও থামবে মার খেয়ে। উফ! শিলা ধীর আওয়াজে বলল, এই বলদ নিশ্চয়ই জানে না তুই কার বউ। জানলে এই পাখা এভাবে উড়ত না। বেলি দ্রুত গেট দিয়ে ঢুকছে। আজ সে আসছে, নিশ্চয়ই আমায় নিতে আসবে। এমন কিছু দেখলে আবারও আমাকে মাসখানিক ভার্সিটি আসতে দিবে না। শিলা করুণ চোখ করল। আসলেই তোর অনেক কষ্ট। বেলি হেসে ফেলল। কষ্ট? সে তো সুখেই আছে। মাতবরের নাতি, এটা এখনো বেলির ভার্সিটির সামনে দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে? অবশ্যই বেলিকে ডিস্টার্ব করার জন্য। আজ ছেলেটাকে কি একটা স্পষ্ট ওয়ার্নিং দিয়ে দিবে। বলবে কি, দেখুন ভাই, আমি বিবাহিত এবং খুব সাংঘাতিক রাগী একজনের বউ। আপনাকে মেরে তক্তা বানিয়ে দিবে। আপনার মাতবর দাদাজান কিছুই করতে পারবে না তখন। বেলির পাশে দাঁড়ানো শিলা তখন বাদাম চিবুচ্ছে। মনোযোগ দিয়ে সে বাদাম চিবুতে নিয়ে বলল, কল দিয়েই দি ভাইকে একটা। কি বলিস? বেলি অসহায় হয়ে পড়ল। তার চারপাশের সবাই কেন তৃষ্ণাতেই বিভোর। ভাইবোন থেকে ধরে বন্ধুবান্ধব সবাই এই লোকের সুনাম নাম গাইতে থাকে কেন? কোথায় এই মেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে তা না, ভাই ভাই করছে। শক্ত দৃষ্টি শিলার পানে ছুঁড়ে প্রশ্ন করল, তারপর? তারপর? তারপর আর কি? কিছুদিন আর ভার্সিটি আসতে হবে না তোকে। ভাইয়ার সাথে বেডরুমে রেস্ট নিবি নিরিবিলি। বেলি কয়েকটি ঘুষি মারল শিলার পিঠে। বেয়াদব মেয়ে, ভালো কিছু বলবে না, সব উদ্ভট। দেখ, একদম বাজে কথা বলবি না। এভাবেই আমি খুব চিন্তিত। আচ্ছা, তোরা সবাই কেন আমাকে এত বিরক্ত করিস? কি ক্ষতি করেছি তোদের? তোরা সবাই শয়তান, জোচ্চোর, ফালতু। শিলা মিটিমিটি হাসছে। পরপর সেলফোন থেকে তৃষার গম্ভীর কণ্ঠের স্বর শোনা গেল। কাকে গালাগাল দিচ্ছে এভাবে? বেলির মুখ মুহূর্তেই চুপসে গেল। এই ইতর মেয়ে কল দিয়ে ফেলেছে। তার কি শান্তি নেই এই বড় পৃথিবীতে? ওড়না দিয়ে চোখমুখ ঢেকে সে অন্যপাশ ফিরে গেল। এই লোকের সাথে তার কোনো কথা নেই। শিলার জোড়াজুড়িতে বেলি ভার্সিটি থেকে বেরোল। ভেবে রেখেছে দ্রুত পায়ে টমটম চড়ে একবারে বাড়ির সামনে নামবে। কোনো দাঁড়ানো টাড়ানো যাবে না। অথচ হাঁটতে শুরু করতেই মাতবরের নাতি নায়ক সেজে দাঁড়িয়েছে তার সামনে, রাস্তা আটকে। বেলির বুক ধুকপুক করছে, সাথে ইচ্ছে করছে একটা ইট তুলে এনে এই ছেলের মাথায় মারতে। বেকুব ছেলে একটা, পৃথিবীতে আর মেয়ে খুঁজে পায়নি আর। অথচ বেলির ইট মারতে হয়নি, পূর্বেই দেখতে পেয়েছে চেনা সেই জিপ গাড়ি। যেখানে বাঘের ভয়, সেখানেই রাত পোহায়। কথাটা একদম পৈপি মিলে গেল। বরাবরের মতো তৃষার সাথে আবিদ, আয়ুষ, অভি। বেলি তৃষ্ণাকে দেখেই শিলার পেছনে দাঁড়াল নিজেকে সুরক্ষায় রাখতে। এদিকে তৃষ্ণা ছেলেটির কলার চেপে ধরেছে। ছেলেটা ইতস্তত গলায় নিজের সাফাই গেয়ে বলল, ভাই, খারাপ কিছু করছি না। কি জো করিনি, শুধু পছন্দ হয়েছ। বেচারার অসম্পূর্ণ কথা আটকে গেল একটি থাপ্পড়ে। থাপ্পড় একটা মেরে যেমন তৃষার শান্তি মিলেনি। শালা,
বউ আমার। চোখ কই দেশ? আমি জানতাম না ভাই। মানুষ জড়সড় হয়ে আছে চারপাশে। তৃষ্ণা ছেলেটিকে ছেড়ে বেলির দিক তাকাল। বেলি তখন আরো গভীরভাবে শিলার পিছু লুকিয়ে আমার দিক তাকিয়ে। আমি কি করেছি? আজব। তুই তো মাসুম। কিছুই করিস না, সব আমি করি। পরপরই তৃষ্ণা শক্ত করে বেলির হাত চেপে নিজের সাথে নিতে লাগল। শিলা একা যাবে? ওর সাথে যাই। তৃষার তীক্ষ্ণ দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মিলতেই বেলি একাই হাঁটা ধরল গাড়ির দিক। যেতে যেয়ে সে শুনল তৃষার কণ্ঠ। আর যদি দেখি আমার বউয়ের দিক তাকানো হয়েছে মুহূর্তে মাটিতে পুঁতে দিব। বেলি নাক কুচকাল। বউ আমার। বউয়ের কি খবর রাখে? বউ মরেছে না বেঁচে আছে তার ধারণা কি রাখে সে? গাড়িতে চড়ে বেলি চুপ করে বসে। সে ভেবে রেখেছে তৃষ্ণা এসেই কয়েক ঝাড়ি দিবে, তারপর গাল চেপে ধরবে। অথচ হল উল্টো। তৃষ্ণা প্রথমে আড়াল হয়ে শক্ত এক চুমু খেয়েছে। বেলিকে এদিক সেদিক ছুঁয়ে দিয়ে ঝাড়ি মারল। এভাবে ছেলে পিছু ঘুরঘুর করলে ভালো লাগে? বেলি দ্রুত মাথা দুলাল। কিন্তু আপনার পিছে তো বেশি ঘুরে। তৃষ্ণা ভ্রু উঁচু করল। কখন দেখেছিস? আমি সব জানি। আমাকে সব বলে আবিদ, আপনাকে তো প্রতিদিন মেয়েরা বিরক্ত করে। তাই? হ্যাঁ। তৃষ্ণা গম্ভীর কণ্ঠে হাসল। বেলির গাল টিপে ধরে দুষ্ট সুরে বলল, বিরক্ত করলেই কি? আমি তো শুধু বেলির। চৌধুরী বাড়ির সদর দরজায় পৌঁছাতেই লিমন ছোট ছোট পায়ে দৌড়ে তৃষার কোলে চড়ে বসেছে। তৃষার গলা ছোট দুহাতে আঁকড়ে ধরেছে শক্ত করে, লাগাতার বলে চলেছে, তিস বাবা, তিস বাবা। ত্রিশ বা এসেছে। বেলি লিমনের মাথা বুলিয়ে ভেতরে চলে গিয়েছে। ব্যাগ ভেতরে রেখে রান্নাঘরে যাবে সে। এদিকে তৃষ্ণা দুহাতে লিমনলে জড়িয়ে নিয়ে ভেতরে যেতে গিয়ে প্রশ্ন করল, কেমন আছে আমার বাবা? অনেক ভালো। আজকে লিমনের বার্থডে। তৃষ্ণা অবাক হওয়ার অভিনয় করল। তাই? ইস, বাবা তো ভুলেই গিয়েছি। না, বাবা কখনো ভুলে না। ড্রয়িং রুমে উপস্থিত সবাই হাসছে লিমনের দুষ্টু কথাবার্তায়। লিমনকে কোলে নিয়েই তৃষ্ণা সোফায় বসল। আওয়াজ তুলে বলল, বেলি, এক গ্লাস পানি। সময় করে গ্লাস হাতে বেলি উপস্থিত হল। গ্লাস কফি টেবিলে রেখে সে আবারও রান্নাঘরে চলে গেল। এদিকে আজ 14 গোষ্ঠী চৌধুরী বাড়ি। সোলাইমানের ছেলে লিমনের বার্থডে, সেই উপলক্ষে সন্ধ্যার পরপর অনুষ্ঠান শুরু হবে। আবিদের পাশে আরিকা বসে, নাকফুল, চুড়ি পরে একদম বউ রূপে। বিয়ে হয়েছে বছরের পর বছর হচ্ছে, অথচ এখনও আরিকার চোখ অন্য জায়গায় থাকে না, সদার মতো আবিদকে দেখতে ব্যস্ত। তাদের মাঝে এখন একটি বাচ্চার অনুপস্থিতি। সেটাও পূর্ণ হয়ে যাবে, কারণ আরিকা 2 মাসের প্রেগন্যান্ট। এভাবে এরেঞ্জ ম্যারেজ হলেও আয়ুষ তার বউকে চোখে হারায়। সে আওর চোখে রান্নাঘরের দিক তাকাচ্ছে। তার বউ সকালের সাথে রান্নাঘরে। রান্নাঘরে থাকলে কি মেয়েদের একটু বেশি সুন্দর দেখায়? কি জানি, তার কাছে তো সুন্দরী দেখাচ্ছে। অভি একবার রান্নাঘরে উকি দিয়ে এসেছে। বিমান কিছুতেই আসছে না। কয়দিন ধরে কাছে নেই সে, অথচ একবার কাছাকাছি এসে বসছেও না। এ কেমন নির্দয় মেয়ে বিয়ে করল সে। আবির আর আয়েশা এসেছে একদম লাঞ্চের সময়ে। আবিরের কোলে 1 বছরের বাচ্চা। এই বাচ্চার জন্যই আয়েশা এখন কম আসে। মেয়েটা তার প্রচণ্ড জ্বলায়। তাদের দেখতেই তৃষ্ণা উঠে বাচ্চাকে কোলে নিল।
আবিদ, আয়ুষেরাও বাচ্চা নিয়ে হাসাহাসি শুরু করেছে। তৃষ্ণা ছাদে বসে তার ভাইদের সাথে। কয়েকদিন পর এলো। কোথায় একটু বউয়ের সাথে সময় কাটাবে? তা না, সেটা তো হচ্ছেই না। কারণ হাওলাদার বাড়ি এসেছে। সকলে সেখানে কথা বলতে ব্যস্ত। এখন তো বেলিকে জোরপূর্বক ও আনা যাবে না। আবার সাথে তো টাম্মি আছেই। তৃষার চেঁচামেচিতে বাড়ি মেতে। আবার বাবলু ও চেঁচাচ্ছে। এরা দুজন আবারও ঝগড়া লেগেছে। দুজনের চুল ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। আমিদ তার মেয়েকে টেনে নিয়ে এসেছে। মেয়েকে ধমক কি দিবে? মেয়ে তার আগেই কেঁদে ফেলেছ। কাঁদতে কাঁদতে বলছে এটাকে বাড়িতে ঢুকতে দিবে না। ও শয়তান! আমার সাথে ইচ্ছে করে লাগে আব্বু। বাবলু চুল ঠিক করছে। সে বেশ ভাব নিয়ে বলল, এ কার মতো হয়েছে? অদ্ভুত মেয়ে। তৃষা পারছে না খেয়ে ফেলতে। সেধে তার মাথা থাপ্পড় মেরে, এখন ভালো সাজা হচ্ছে না। ছেলেটা এমন শয়তান কেন? দেখা গেল তৃষার বিচারে বেলি ভাইয়ের কান মুড়ে দিল। তারপর টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। এদের ঝগড়া লেগেই থাকে। একদম মিলে না দুজনের। সাপ আর বেজি। সন্ধ্যার দিক অনুষ্ঠান। লিমনের বার্থডে সেলিব্রেট হচ্ছে। ছাদ সুন্দরভাবে সাজানো। মিউজিক সিস্টেম বাজানো হচ্ছে। বাড়ির মেয়েরা সবাই ব্যস্ত কাজে। লিমন একবার সোলাইমানের কোলে তো একবার তৃষার কোলে, না হলে আবিদ, আয়ুষ, অভি। এদের কোলে বিচরণ করছে। আজ তাকে নামানো হচ্ছে না। ভালোবাসায় তাকে আগলে রাখা হচ্ছে। সকলের জন্য তৃষা একটি নাচ করবে বলা ছিল। অথচ বাবলুকে দেখতেই সে নাচ করবে না জানালো। তো কি করার? বাবলু নিজেই নাচ করল। বাবলুর নাচ দেখে বড়রা তাকে বকশিশ দিল। রমরমা পরিবেশে লিমনের বার্থডে কেক কাটা হল। অনুষ্ঠান শেষ হয়েছে রাত 12টার দিক। সেই রাত্রেই যে যার মতো তাদের গাড়ি নিয়ে রফাদফা। পুরো বাড়ি শুনশান করে দিয়ে গেল। এত চেঁচামেচি নিমিষেই শেষ। ড্রয়িং রুমে তৃষ্ণা মুভি দেখছে। সাথে লিমন তৃষাও আছে। মুভির থেকে বেশি নজর তার রান্নাঘরের দিক। এখনও কি কাজ করছে? অনেকক্ষণ যাবৎ ধরে অপেক্ষা করছে সে বেলির। অথচ এই মেয়ে আসছেই না। এবার সে উঠে দাঁড়াল। নিজেই রান্নাঘরের দিক গেল। বেলি তরকারি গরম করছিল। আর কাউকে রান্নাঘরে না পেয়ে তৃষ্ণা পেছনে থেকে বেলিকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় বেলি ভয় পেয়ে যায়। তৃষ্ণাকে সরাতে চাইলেও সে সরছে না। দ্রুত আয়! কথাটা বলেই সে রান্নাঘর থেকে চলে যাচ্ছে। বেলি খেয়াল করল তৃষ্ণা বেডরুমে যাচ্ছে। এবং যাওয়ার পথে আরেকবার বেলিকে ডেকে গেল। বেলি হেসে ফেলল। লোকটা এমন অধৈর্য কেন? বেলি রুমে পৌঁছাল রাত 1টার দিক। এত কাজ ছিল। শেষ করতে সময় লেগে গেল। সে ধীরে উকি দিল। তৃষ্ণা ল্যাপটপে কি যেন করছে। বেলি ভাবল আরেকটু দেরি করে আসবে। তার আগেই তৃষ্ণা তাকে দেখে ফেলেছে। অজ্ঞত বেলি ভেতরে ঢুকল। তৃষ্ণা তখনই ল্যাপটপ সরিয়ে উঠে এসে দরজা লাগিয়ে দিল। বড় বড় পা ফেলে বেলিকে কোলে তুলে ফেলল। গভীরভাবে বেলির গলায় মুখ ঘষতে ঘষতে বলল, মিস ইউ বেলি। বেলি শক্তভাবে তৃষার টি শার্ট ধরে। মিথ্যুক। পরপর তৃষ্ণা বেলির ঘাড়ে কামড় বসাল। বেলির মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরোল। উফ, ঘাড়টা শেষ মনে হচ্ছে। ছাড়ুন, আমার ঘুম পাচ্ছে। তৃষ্ণা শুনেও শুনল না। সে বেলিকে বেকনিতে নামাল।
পেছনে থেকে বেলিকে জড়িয়ে বাহিরে তাকিয়ে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবে। ঠান্ডা বাতাসে বেলির চুল উড়ছে। তৃষার হাত সেই চুল ঠিক করতে ব্যস্ত। ফোঁটা ফোঁটা বৃষ্টির আগমন শুরু। বাতাসের সাথে তা ছিটকে এসে দুজনকে ভিজিয়ে দিচ্ছে। বেলি দ্রুত তৃষ্ণাকে সরাতে চাইল। আপনার ঠান্ডা লেগে যাবে, চলুন। তৃষ্ণা ঠাই দাঁড়িয়ে রইল। সে গভীরভাবে বেলিকে দেখতে লাগল। বেলি লজ্জায় আবারও আকাশের দিক তাকাল। বৃষ্টি কেমন অদ্ভুত সুখ দেয়। আর সাথে প্রিয় মানুষ থাকলে তো কথাই নেই। ধীরে ধীরে তীব্র বৃষ্টির ছোঁয়ায় তারা দুজন ভিজে চুপচুপ। বেলির বুক ধুকপুক করছে। বিয়ের এতদিন হচ্ছে, এখনো সে তৃষার দুষ্টু হাতের স্পর্শ নিতে অক্ষম। তৃষ্ণা ধীরে বেলির কানে ফিসফিস করল, তোর মনে হয় না এখন আমাদের এক রাজকুমারীর প্রয়োজন? বেলি অবাক হল। আমি এখনো ছোট, কিন্তু আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। ইস, আপনি এখনো। আমি এখনো। বেলি সরতে চাইলে তৃষ্ণা শক্ত করে তাকে ধরে। তাকে পাজাকোলে তুলে ফেলে। ভেতরে ঢুকতে ঢুকতে বলে, বেবি নেবার প্রেপারেশন স্টার্ট। না, হ্যাঁ, না, এখন না, হ্যাঁ। এবার বেলিকে না বলার পথ না দিয়ে তার মুখ দ্বারা বেলির মুখ আটকে দেয়। আমার অতিরিক্ত চাওয়ার একটা ফুল তো দরকার, তাই না? বেলি অস্ফুটভাবে বলল, আপনি বাজে। আর তুই তাকেই ভালোবাসিস? হ্যাঁ। তৃষ্ণা অবাক স্বরে বলল, কি? ভালোবাসি? অতিরিক্ত? বাকিটা জীবন না হয় তারা আড়ালে থাকুক, সুখ দুঃখের মাঝে এক অসীম জীবন অনুভব করুক। সমাপ্ত। নাবিলা ইস্ক।